নমস্কার বন্ধুরা, আজ আপনারা শুনবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা কালিন্দী উপন্যাসের পরবর্তী পর্ব। তাহলে চলুন শুরু করছি। সাধারণত সাঁওতালেরা অত্যন্ত শান্ত নিরীহ প্রকৃতির জাতি, মাটির মতো উত্তপ্ত সহজে হয় না। কখনো কখনো ভেতর হইতে প্রলয়াগ্নিশিখা বুক ফাটিয়া বাহির হইয়া পড়ে বটে, কিন্তু সেও শতাব্দীতে একবার হয় কিনা সন্দেহ। অপরাহ্নের দিকে লাঠিয়ালরা গিয়ে তাহাদের আনিয়া ছোট বাড়ির কাছারিতে আটক করিল। ইন্দ্র রায় বাড়িতে তখনও দিবানিদ্রায় মগ্ন। মোড়ল মাঝি কিছুক্ষণ অপেক্ষা করিল। কই গো বাবুমশাই, কই গো? একসঙ্গে 7-8 জন লাঠিয়াল সমস্বরে গর্জন করিয়া উঠিল। চুপ! কাছারি বাড়ির সাজসজ্জা আজ একটু বিশিষ্ট রকমের। সাধারণ অবস্থার চেয়ে জাঁকজমক অনেক বেশি। কাছারি ঘরে প্রবেশের দরজার দুই পাশে বারান্দার দেওয়ালের গায়ে গুণ চিহ্নের ভঙ্গিতে আড়াআড়িভাবে 2খানা করিয়া 4খানা তলোয়ার ঝুলিতেছে। দুই দিকেই মাথার উপরে একখানা ঢাল। ইন্দ্র রায়ের বসিবার আসন ছোট তক্তাপোস্টার উপর একটা বাঘের চামড়া বিছানো। মুচকুন্দ সিং প্রকাণ্ড পাগড়ি বাঁধিয়া উর্দি ও তকমা আঁটিয়া ছোট একটা টুলের উপর বসিয়া আছে। সাঁওতালেরা অবাক হইয়া সমস্ত দেখিতেছিল। ইন্দ্র রায় কূটকৌশলী ব্যক্তি। তিনি জানেন চোখে ধাঁধা লাগাইতে না পারিলে সম্ভবের জাদুতে মানুষকে অভিভূত করিতে পারা যায় না। চাপরাশি নায়েব সকলেই ফিসফাস করিয়া কথা কহিতেছিল। এতটুকু জোরে শব্দ হইলেই নায়েব ভ্রুকুটি করিয়া বলিতেছিল, উফ! অচিন্ত্যবাবু প্রত্যহ অপরাহ্নে এই সময় ইন্দ্র রায়ের নিকট আসেন। তিনি আসিয়া সমস্ত দেখিয়া শুনিয়া যেন একটু শঙ্কিত হইয়া উঠিলেন। নায়েবের নিকট আসিয়া চুপি চুপি প্রশ্ন করিলেন, ব্যাপার কি মিত্তির মশাই? এত লোকজন, ঢাল তরোয়াল, কোনো দাঙ্গা টাঙ্গা নাকি? মিত্তির হাসিয়া মৃদুস্বরে বলিলেন, বাবুর হঠাৎ খেয়াল আর কি? অচিন্ত্যবাবুর দৃষ্টি ততক্ষণে কমল মাঝির উপর পড়িয়াছিল। তিনি শিহরিয়া উঠিয়া বলিলেন, সর্বনাশ! সাক্ষাৎ যমদূত। আচ্ছা, আমি চলিলাম এখন, অন্য সময় আসব। বসবেন না? একটু ব্যস্ত আছি এখন। মানে ওই চটটায় শুনেছি অনেক রকম ওষুধের গাছ আসে, তাই ভাবছি কলকাতায় গাছ গাছড়া চালানের একটা ব্যবসা করব। তারই প্ল্যান, হিসেব নিকেশ করতে হবে। তিনি চলিয়া গেলেন। প্রায় ঘণ্টাখানিক পর ইন্দ্র রায় কাছারিতে আসিয়া প্রবেশ করিলেন। সকলে সসম্ভ্রমে উঠিয়া দাঁড়াইল। দেখা দেখি সাঁওতালেরও উঠিয়া দাঁড়াইল। ইন্দ্র রায় আসন গ্রহণ করিয়া কর্মান্তরে মনোনিবেশ করিলেন। অস্নাত অভুক্ত সাঁওতাল দল নীরবে জোড়হাত করিয়া বসিয়া রহিল। কাছারি বাড়ির দরজায় কয়টি সাঁওতালের মেয়ে কখন আসিয়া দাঁড়াইয়া ছিল। তাহারা আশঙ্কায় ব্যাকুল হইয়া আপন আপন বাপ, ভাই, স্বামীর সন্ধানে আসিয়াছে। আপনাদের ভাষায় তাহারা কথা বলিতে বলিতে ধীরে ধীরে অগ্রসর হইয়া আসিল। ইন্দ্র রায় লাঠিয়াল দিগকে কি ইঙ্গিত করিলেন। একজন লাঠিয়াল অগ্রসর হইয়া গিয়া মেয়েদের বাধা দিয়া বলিল, কি দরকার তোদের এখানে? যা, এখানে গোলমাল করিস নে। কমলের নাতনি দীর্ঘাঙ্গী মেয়েটি বলিল, কেনে, তোরা আমাদের লোককে ধরে এনেছিস? বৃদ্ধ কমল মাঝি আপন ভাষায় তাহাদের বলিল, যাও যাও, তোমরা বাড়ি যাও, বাবু রাগ করবেন, সে বড় খারাপ হবে। মেয়েগুলি সভয়ে ক্ষুণ্ণ মনেই চলিয়া গেল। এতক্ষণে বৃদ্ধ মাঝি করজোরে বলিল, আমরা এখনো খাই নাই বাবু, ছেড়ে দে আমাদিকে। ইন্দ্র রায় বলিলেন, কবুলতিতে ডিপছাপ দিয়ে বাড়ি চলে যা। মাঝি বলিল, হাঁ বাবু, সিটি কি করে দিব? আমাদের রাঙাবাবুকে আমরা গিয়ে শুধাই, তবে না দিব? নায়েব ধমক দিয়া উঠিলেন, রাঙাবাবু কে রে? তাকে কি জিজ্ঞেস করবি? টিপছাপ দিতে হবে। অদ্ভুত জাত, বিদ্রোহও করে না, আবার ভয়ও করে না। কমল মাঝি ঘাড় নাড়িয়া বলিল, আবার সাঁওতালদের মেয়েগুলি কলরব করিয়া বাহিরে ফটক দুয়ারের সম্মুখে ধ্বনিত হইয়া উঠিল। আবার উহারা ফিরিয়া আসিয়াছে। রায়ের মনে এবার করুণার উদ্রেক হইল। আহা,
কোনো মতেই ইহাদের এখানে রাখিয়া যাইতে বেচারাদের মন উঠিতেছিল না। যাইতে যাইতে আবার ফিরিয়া আসিয়াছে। তিনি একজন লাঠিয়ালকে বলিলেন, দরজা খুলে ওদের আসতে বল। তিনি স্থির করিলেন সকলকেই এখানে আহার করাইয়া আজিকার মতো অব্যাহতি দেবেন, টিপসই উহারা স্বেচ্ছায় দিয়া যাইবে। লাঠিয়াল অগ্রসর হইবার পূর্বেই কিন্তু ফটকের দরজা খুলিয়া বাড়ির মধ্যে প্রবেশ করিল অহিন্দ্র, তাহার পিছনে পিছনে ওই মেয়েগুলি। রায় বিস্ময়ে স্তম্ভিত হইয়া গেলেন। সুকঠিন ক্রোধে বজ্রের মতো তিনি উত্তপ্ত এবং উত্তত হইয়া উঠিলেন। অহিন্দ্র আসিয়া প্রণাম করিয়া হাসি মুখে বলিল, এদের ছেলেমেয়েরা কাঁদছে মামাবাবু, ভয়ে আপনার সামনে আসতে পারছে না। এ বেচারারা এখনো স্নান করেনি, খায়নি, এখন কি এমনি করে বসিয়ে রাখতে আছে? এদের ছেড়ে দিন। অহিন্দ্র এতগুলি কথা বলিয়া গেল। বজ্রগর্ভ অন্তরেই রায় বসিয়া রহিলেন, কিন্তু ফাটিয়া পড়িবার তাহার অবসর হইল না। মুহূর্তে মুহূর্তে অন্তর্লোকেই সে বিদ্যুৎ শিখা এ প্রান্ত হইতে ও প্রান্ত পর্যন্ত দগ্ধ করিয়া দিয়া তাহাকে বর্ষণ করে তুলিল। সহসা তাহার মনে হইল রাধারানীর ছেলেই যেন তাহাকে ডাকিতেছে, মামাবাবু। অহিন্দ্র এবার সাঁওতালদের বলিল, যা, তোরা বাড়ি যা, এখন আবার ডাকতে গেলে আসবি, বুঝলি? সাঁওতালেরা হাসি মুখে উঠিয়া দাঁড়াইল, কিন্তু একজন লাঠিয়াল বড়িয়া উঠিল, খবরদার বলছি, বস সব, বস। এতক্ষণে বজ্রপ্রাত হইয়া গেল। দারুণ ক্রোধে ইন্দ্র রায় গর্জন করিয়া উঠিলেন, চোপ রাও হারামজাদা। তারপর সাঁওতালদের বলিলেন, যা, তোরা বাড়ি যা। সমস্ত গ্রামে রটিয়া গেল রামেশ্বর চক্রবর্তীর ছোট ছেলে অহিন্দ্র ইন্দ্র রায়ের নাক কাটিয়া ঝামা ঘষিয়া দিয়াছে। ইন্দ্র রায় সাঁওতালদের আটক করিয়া রাখিয়াছিলেন, অহিন্দ্র জোর করিয়া তাহাদের উঠাইয়া লইয়া আসিয়াছে। রটনার মূলে ওই অচিন্ত বাবুটি। তিনি একটু আড়ালে দাঁড়াইয়া দূর হইতে যতটা দেখা ও শোনা যায় দেখিয়া শুনিয়া গল্পটি রচনা করিয়াছিলেন। তিনি প্রচণ্ড একটা দাঙ্গা হাঙ্গামার কল্পনা করিয়া সভয়ে স্থান ত্যাগ করিয়াও নিরাপদ দূরত্বে আড়ালে থাকিয়া ব্যাপারটা দেখিবার লোভ সংবরণ করিতে পারেন নাই। সাময়িক দুর্বলতাকে আশ্রয় দিয়া ইন্দ্র রায়ও লজ্জিত হইয়াছিলেন। মুহূর্তে দুর্বলতার জন্য সকলে তাহার মাথায় যে অপমানের অপবাদ চাপাইয়া দিল, সে অপবাদ সংশোধন করা এখন কঠিন হইয়া উঠিয়াছে। চক্রবর্তী বাড়ির বড় ছেলে মহিন্দ্র এবং বিচক্ষণ নায়েব যোগেশ মজুমদার আসিয়া পৌঁছিয়া গিয়াছে। কাল রাত্রেই আসিয়া পৌঁছিয়াছে। আজ প্রাতকালে তাহার লোক সাঁওতালপাড়ায় গিয়া ফিরিয়া আসিয়া বলিল, আজ চক্রবর্তী বাড়ির নায়েব সাঁওতালপাড়ায় বসে রয়েছেন, লোকজনও অনেকগুলি রয়েছে। আমরা সাঁওতালদের ডাকলাম, তাতে ওদের নায়েব বললেন, আমি ওদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি, বলগে বাবুকে। ইন্দ্র রায় গম্ভীর মুখে মাথা নত করিয়া পদচারণা আরম্ভ করিলেন। মনে মনে নিজেকেই বারবার ধিক্কার দিতেছিলেন। তিনি দিব্যচক্ষে দেখিলেন ওপারে চর ও তাহার মধ্যে প্রবহমানা কালিন্দী অকস্মাৎ অকুল পাথার হইয়া উঠিয়াছে। কিছুক্ষণ পরেই মজুমদার আসিয়া উপস্থিত হইল। তাহার পিছন পিছন সাঁওতালেরা আসিয়া প্রণাম করিয়া দাঁড়াইল। মজুমদার রায়কে প্রণাম করিয়া বলিল, ভালো আছেন? রায় ঈষৎ হাসিয়া বলিলেন, হ্যাঁ। তারপর বলিলেন, কীরকম? আবার নাকি চক্রবর্তীরা সাঁওতালদের নিয়ে দেশ জয় করবে শুনছি? তাহারই কথার কৌতুকে হাসিতেছে এমন ভঙ্গিতে হাসিয়া মজুমদার বলিল, এসে শুনলাম সব। তা আমাদের ছোটবাবু অনেকটাই ওর পিতামহের মতো দেখতে, এটা সত্যি কথা। রায় ঠোঁট দুইটি ঈষৎ বাঁকাইয়া বলিলেন, তা সাঁওতাল বাহিনী নিয়ে লড়াইটা প্রথম আমার সঙ্গেই করবে নাকি তোমরা? লজ্জায় জিভ কাটিয়া মজুমদার বলিয়া উঠিল, রাম রাম রাম, এই কথা কি হয়? না হতে পারে। তাছাড়া আপনার অসম্মান কি এ অঞ্চলে কেউ করতে পারে বাবু? রায় চুপ করিয়া রহিলেন। মজুমদার আবার বলিল, সেই কথাই হচ্ছিল কাল ও বাড়ির গিন্নি ঠাকুরনের সঙ্গে। তিনি বলিলেন, এই বিবাদ গ্রাম জুড়ে বিবাদ, এখনও কেউ এগোয়নি বটে, কিন্তু বিবাদ আরম্ভ হলে কেউ পেছিয়ে থাকবে না।
আমি সেই জন্য ওহিকে ও বাড়ির দাদার কাছে পাঠিয়েছিলাম। কাল তুমি একবার যাবে মজুমদার ঠাকুরপো, বলবে তার মতো লোক বর্তমান থাকতে যদি এমন গ্রামনাশা বিবাদ বেঁধে ওঠে, তবে তার চেয়ে আর আক্ষেপের বিষয় কিছু হতে পারে না। রায় শুধু বলিলেন, হুম। মজুমদার আবার বলিল, আমাদের বড়বাবু মহেন্দ্রবাবু একটু তেজিয়ান, অল্প বয়স তো। তিনি অবশ্য বলছিলেন মামলা মকদ্দমায় হোক, যার ন্যায্য হবে সেই পাবে চর। আমাকেও বললেন সাঁওতালদের কারো ডাকে যেতে নিষেধ করতে, কিন্তু গিন্নি ঠাকুরন বললেন তাই কখনো হতে পারে? আর আমাদের অহিন্দ্রবাবু তো অন্য প্রকৃতির ছেলে, তিনি বললেন তা হতে পারে না দাদা, আমি মামাকে বলে তাদের ছুটি করিয়ে নিয়েছি, ছুটি করিয়ে নিয়েছি, তিনি ডাকলেই ওদের যেতে হবে। আমি নিজে ওদের ওখানে হাজির করে দেব। তিনি নিজেই আসতেন, তা আজ স্কুল খুলবে বলেই চলে গেলেন শহরে। রায় একটু অন্যমনস্ক হইয়া উঠিলেন। এই ছেলেটি তাহার কাছে যেন একটা জটিল রহস্যের মতো হইয়া উঠিয়াছে। আজ সমস্ত সকালটায় তিনি ওই ছেলেটির সম্পর্কে ভাবিয়াছেন। অদ্ভুত কূটবুদ্ধি ছেলেটির। সেদিন মশালের আলো জ্বালাইয়া সে যখন যায়, তখনও তিনি সেই কথাই ভাবিতেছিলেন। কিন্তু প্রত্যেকবারই ছেলেটি তাহাকে লজ্জিত করিয়া সহাস্য মুখে আসিয়া দাঁড়াইতেছে। মজুমদার বলিল, আপনার মতো ব্যক্তিকে আমার বেশি বলাটা তো ধৃষ্টতা। গ্রাম জুড়ে বিবাদ হলে তো মঙ্গল কারু হবে না। এদিকে কাগজপত্র, কার কি সত্য, এখানকার সমস্ত হাল হদিশ আপনার নখদর্পণে, আপনি এর বিচার করে দিন। রায় বলিলেন, রামেশ্বরের ছোট ছেলেটি সত্যিই বড় ভালো ছেলে। ঘুরের ধারের মতো স্বচ্ছন্দে কেটে চলে, কোথাও ঠেকে যায় না। ছেলেটি ওদের বংশের মতোও ঠিক নয়, ঠিক চক্রবর্তী বংশের চুল কটা, চোখ কটা, কিন্তু গায়ের রংটা তামাটে। এই ছেলেটি বোধহয় মায়ের রং পেয়েছে না? হ্যাঁ। মজুমদার বলিল, হ্যাঁ, গিন্নি ঠাকুরুন আমাদের রূপবতী ছিলেন এককালে, আর প্রকৃতিতেও বড় মধুর। ছেলেটি মায়ের মতোই বটে, তবে আমাদের কর্তাবাবুর বাপের রং ছিল এমনি গৌরবর্ণ। হ্যাঁ, সাঁওতালেরা সেজন্যই তার নাম দিয়েছিল রাঙা ঠাকুর। একেও নাকি সাঁওতালেরা নাম দিয়েছে রাঙাবাবু। মাঝির দল এতক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়াছিল। এবার সর্দার কমল মাঝি বলিল, আমি দিলাম সে নামটি। রাঙা ঠাকুরের লাতি তেমনি আগুনের পাড়া রায়ের রং, তাতেই আমি বললুম রাঙাবাবু। রায় গম্ভীরভাবে চুপ করিয়া রহিলেন। সাঁওতালের কথার উত্তর দিলেন না তিনি। সুযোগ পাইয়া মজুমদার আবার বর্তমান প্রসঙ্গ উত্থাপন করিয়া বলিল, তাহলে সেই কথাই হলো। গ্রামের সকল শরিককে ডেকে চণ্ডীমণ্ডপে বসে এর মীমাংসা হয়ে যাক। চর যার হবে তিনিই খাজনা নেবেন ওদের কাছে। ওরা এখন যাক। গরিব দুঃখী লোক যতক্ষণ খাটবে ততক্ষণ ওদের অন্ন। বলিয়া রায় কোনো কথা বলিবার পূর্বেই মজুমদার মাঝিদের বলিয়া দিল, যা, তাই তোরা এখন বাড়ি গিয়ে আপন আপন কাজকর্ম করগে। আমরা সব নিজেরা ঠিক করি কে খাজনা পাবে, তাকেই তোরা কবুলতি দিবি, খাজনা দিবি। মাঝির দল প্রণাম করিয়া তাহাদের নিজস্ব ভাষায় বোধ করি এই প্রসঙ্গ লইয়াই কলকল করিতে করিতে চলিয়া গেল। রায় গম্ভীর মুখে একই দৃষ্টি রাখিয়া যেমন বসিয়াছিলেন বসিয়া রহিলেন। সাঁওতালের দল বাহির হইয়া গেলে তিনি বলিলেন, সেই ভালো মজুমদার, ও বেচারাদের কষ্ট দিয়ে লাভ কি? যাক ওরা, আগে এই বিবাদের মীমাংসাই হয়ে যাক। আগে হ্যাঁ, একদিন গ্রামের সমস্ত শরিককে ডেকে। বাধা দিয়ে রায় বলিলেন, শরিকরা তো তৃতীয় পক্ষ, সর্বাগ্যে হোক ছোট তরফ আর চক্রবর্তীদের মধ্যে। বেশ, তাই হোক। একদিন প্রমাণ প্রয়োগ দেখুক, তাতে যা বলে দেবেন তাই হবে। না, একদিন প্রামাণিক লাঠি প্রয়োগ করে, তাতে শক্তিতে যার হবে সেই নেবে চর, তারপর মামলা মকদ্দমা পরের কথা। হাত জোর করিয়া মজুমদার বলিল, না না বাবু, এ কথা কি আপনার মুখে সাজে? আপনি হলেন ও বাড়ির মুরব্বী, ছেলেদের। বাধা দিয়া রায় বলিলেন, ও কথা বলো না মজুমদার, বারবার আমার অপমান তুমি করো না। ও কথা মনে পড়লে আমার বুকের ভেতর আগুন জ্বলে ওঠে। মজুমদার স্তব্ধ হইয়া গেলেন। কিছুক্ষণ পর আবার সবিনয়ে বলিল, আপনি বিজ্ঞ বিবেচক ব্যক্তি, বড় লোক, আপনাদের চাকর বলেই সাহস করে বলছি।
এ আগুন কি জেলে রাখা ভালো বাবু? অস্থির হইয়া বারবার ঘাড় নাড়িয়া রায় বলিলেন, রাবণের চিতা মজুমদার, ও নিববে না, নেববার নয়। মজুমদার আর কথা বাড়াইল না। তাহার চিত্ত ক্ষুব্ধ হইয়া উঠিয়াছিল। আপন প্রভু বংশের মান মর্যাদা আর সে খাটো করিতে পারিল না। সবিনয়ে হেঁট হইয়া রায়কে প্রণাম করিয়া এবার বলিল, আজ্ঞে বেশ, আপনি যেমন আদেশ করলেন তেমনি হবে। রায় বলিলেন, বসো, বেলা অনেক হয়েছে, একটু শরবত খেয়ে যাও। না খেলে আমি দুঃখ পাব মজুমদার। মজুমদার আবার আসন গ্রহণ করিয়া বলিল, আগে এ তো আমার চেয়ে খাবার ঘর। মজুমদার চলিয়া গেল। রায় গভীর চিন্তায় মগ্ন হইয়া গেলেন। কুক্ষরে অহিন্দ্র তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছিল। রাধারানী সুপ্ত স্মৃতি সুপ্তি ভাঙিয়া জাগিয়া উঠিয়াছে। সঙ্গে সঙ্গে চক্রবর্তীদের উপর দারুণ আক্রোশে ও ক্রোধে তিনি ফুলিয়া ফুলিয়া উঠিতেছেন। রামেশ্বরের মস্তিষ্ক বিকৃতি এবং দৃষ্টি রুগ্ন হওয়ার পর তিনি শান্ত হইয়াছিলেন। আবার এই জ্বর উপলক্ষ করিয়া অহিন্দ্র তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইতেই সে আক্রোশ আবার জাগিয়া উঠিয়াছে। রাধারানীর সপত্নী পুত্রের জন্য তিনি পথ ছাড়িয়া দেবেন? আজ এই ছেলেটি যদি রাধারানীর হইত, তবে অমনি দ্বন্দ্বের অভিনয় করিয়া তিনি গোপনে হাসিতে হাসিতে পরাজয় স্বীকার করিয়া ঘরে ঢুকিতেন। লোকে বলিত, ইন্দ্র রায় ভাগিনেয়ের কাছে পরাজিত হইল। এক্ষেত্রে পরাজয়ে রাধারানীর গৃহত্যাগের লজ্জা দ্বিগুণিত হইয়া লোকসমাজে তাহার মাথাটা ধুলায় লুটাইয়া দিবে। আর তাহা সরিয়া দাঁড়ানোর অর্থই হইল রাধারানীর সপত্নী পুত্রের পথ নিষ্কণ্টক করিয়া দেওয়া। অচিন্ত্যবাবু রায়বাড়ির ভেতর হইতে বাহির হইয়া আসিলেন। রায়ের 10 বছরের কন্যা উমাকে তিনি পড়াইয়া থাকেন। উমাকে পড়াইয়া কাছারিতে আসিয়া রায়ের সম্মুখে তক্তপোষ্ঠার উপর বসিলেন। চমৎকার একটা প্ল্যান করে ফেলেছি রায় মশাই। দেশি গাছগাছরা সাবলাইয়ের ব্যবসা। চরটার উপর নাকি হরেক রকমের গাছগাছরা আছে। যা শুনলাম তাতে শতকরা 200 লাভ। দেখবেন নাকি হিসেবটা? থাক এখন। আচ্ছা থাক। আর ভাবছি 5 রকম মিশিয়ে অম্বলের একটা ওষুধ বের করব। বাংলাদেশে এখন অম্বলটাই মানে ডিসপেপসিরাই হলো প্রথম রোগ। রায় ও কথা গাছই করিলেন না। তিনি ডাকিলেন নায়েবকে, মিত্তির, একবার ননিচোরা পালকে তলব দাও তো, বলো জরুরি দরকার। আর আচ্ছা, আমি যাচ্ছি ভেতরে। রায় উঠিয়া কাছারি ঘরের ভেতর চলিয়া গেলেন। নায়েবকে বললেন, 2খানা ডেমিতে একটা বন্দোবস্তির পাট্টা কবুলতি করে ফেলো। আমরা ননি পালকে 20 বিঘে চর বন্দোবস্ত করছি। ননি আমাদের বরাবর কবুলতি দিচ্ছে। নায়েব বলিল, যে আজ্ঞে। ননি পাল একজন সর্বশান্ত চাষি। দাঙ্গা হাঙ্গামায় ফৌজদারি মকদ্দমায় তাহার যথা সর্বস্ব গিয়াছে। জেলও সে কয়েকবার খাটিয়াছে। এখন করে পান বিড়ি মুড়ি মুরগির দোকান। লোকে বলে চোরাই মালও নাকি সে সামলাইয়া থাকে, বিশেষ করিয়া চোরাই ধান। একবার দারোগার নাকে কিল মারিয়া সে তাহার নাকটা ভাঙিয়া দিয়াছিল। একবার 2 আনা ধারের জন্য রায়েদের ফুলবাড়ির একটি ছেলের সহিত বচসা করিয়া তাহার কান 2টা মলিয়া দিয়া বলিয়াছিল, এতেই আমার 2 আনা শোধ হল। এমনই প্রকৃতির লোক ননিচোরা পাল। রায় কণ্টক দিয়া কণ্টক তুলিবার ব্যবস্থা করিলেন। 20 বিঘা জমির জন্য তাহাকে জমিদার স্বীকার করিয়া চক্রবর্তীদের সহিত বিবাদ করিতে ননি বিন্দুমাত্র দ্বিধা করিবে না। এই লইয়া আরও 2-4টি কথা বলিয়া রায় বাহিরে আসিলেন। অচিন্ত্যবাবু তখনও কাছারি বাড়ি হইতে বাহির হইয়া যাইতেছিলেন। রায় বলিলেন, চললেন যে? অচিন্ত্যবাবু সংক্ষেপে বললেন, হ্যাঁ। রায় হাসিয়া বলিলেন, বসুন বসুন, আপনার প্ল্যানটা শোনা যাক। আজ্ঞে না, দুর্জন আসবার আগেই স্থান ত্যাগ করা ভালো। ননিপালটা বড্ড সাংঘাতিক লোক, ব্যাটা মেরে বসে। পাগল নাকি আপনি? দেখেছেন দেয়ালে কখানা তরোয়াল ঝুলছে? শিহরিয়া উঠিয়া অচিন্ত্যবাবু বলিলেন, খুলে ফেলুন খুলে ফেলুন, ওগুলো বড় সাংঘাতিক জিনিস। বাঙালির হাতে অস্ত্র গভর্নমেন্ট অনেক বুঝেই আইন করে কেড়ে নিয়েছে।
ওগুলোর লাইসেন্স আছে আপনার? বলিতে বলিতেই তিনি বাহির হইয়া গেলেন। অল্পক্ষণ পরেই কন্যা উমা আপন মনেই হারাধনের 10টি ছেলের ছড়া বলিতে বলিতে আসিয়া ওই ছড়া শুনেই বলিল, বাবা, আপনাকে মা ডাকছেন, বেলা অনেক হয়েছে, স্নান করুন, বলিয়া খিলখিল করিয়া হাসিয়া উঠিল। আবার হাসি থামাইয়া গম্ভীরভাবে বলিল, কানে কানে একটা কথা বলি বাবা। উমা মেয়েটি একটু তরঙ্গময়ী। রায় তাহার মুখ কানের কাছে মুখ পাতিয়া দিলেন। সে বই ফিসফিস করিয়া বলিল, প অন্তস্থ অ দন্তস্বয়ে আকার। হাসিয়া রায় বলিলেন, আচ্ছা আচ্ছা, হচ্ছে, তুমি বাড়ির মধ্যে চলো, আমাকে যেতে একটু দেরি হবে, তোমার মাকে বলো গিয়ে। উমা প্রশ্ন করিল, কয়ে একার দন্তন্য? কাজ আছে মা। না, চলুন আপনি। ছি, ওরকম করে না, কাজ আছে শুনছো না? ওই দেখো, লোক এসেছে কাজের জন্য। ননিপাল আসিয়া একটি সংক্ষিপ্ত প্রণাম করিয়া দাঁড়াইল। বেঁটেখাটো লোকটি, লোহার মতো শক্ত শরীর, চওড়া কপালের নিচে নাকের উপর একটা খাঁজ। ওই খাঁজটা একটা নিষ্ঠুর হিংস্র মনোভাব তাহার মুখের উপর ফুটাইয়া তুলিয়াছে। গ্রামে কিন্তু ততক্ষণে ননিপালকে জমি বন্দোবস্তের সংবাদ রটিয়া গিয়াছে। অচিন্ত্যবাবু গাছগাছড়ার ব্যবসার কল্পনা পরিত্যাগ করিয়া ফেলিয়াছেন। সর্বনাশ, চরের উপর বেটা কোন দিন খুন করেই দেবে আমাকে।